আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় ছাত্র যুবরাজ আছে নাকি? যুবরাজ তার বক্তব্যে বারবার বলছিলেন যে স্যার হয়তো আপনি জানেন না। যুবরাজকে প্রথমেই আশ্বস্ত করতে চাই, আসলে আমি কিছু জানি না। আজকে প্রথম আসছি, জানার চেষ্টা করছি এবং আমার চেষ্টার মধ্য দিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকাগণ তাদের যে প্রত্যাশা সেটি পূরণের চেষ্টা করব। এই কথাটি আমার বক্তব্য শুরু করতে চাই। আজকের এই অনুষ্ঠান, যেটি প্রিন্সিপাল ম্যাডাম আমাকে বলেছিলেন যে শিক্ষকদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, ঢাকা শহরের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শামীমা ম্যাডাম, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই অ্যাডহক কমিটির সদস্য প্রফেসর এটিএম জাফরুল আজম। আমি অ্যাডহক কমিটির সভাপতি হয়েছি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। আমি উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাবো নাকি তিরস্কার করব বুঝতে পারি না, যে এ ধরনের একটি অবস্থার মধ্যে তিনি আমাকে ফেলে দিয়েছেন। তিনি আমাকে অনুরোধ করলেন যে এই কলেজটিতে গভর্নিং বডির চেয়ারম্যান তোমাকে করছি, তুমি না বলো না। আমি প্রথম দিন না বললেও পরের দিন আর না বলতে পারি না। আমার একটা স্মৃতি ভেসে আসলো। সম্ভবত 1993 সালে আমি যখন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছি, তখন আমার সিট পড়েছিল এই কলেজে। কলেজটি এত বড় আকারের ছিল না। আমার যতটুকু মনে পড়ে, আমি 3টি পরীক্ষা দিয়েছিলাম। তারপরে বিশ্ববিদ্যালয়ে যোগদানের সুযোগ পাওয়ার কারণে ওই পরীক্ষাগুলো সম্পন্ন করি নাই। আর দ্বিতীয়বার এসেছিলাম মে মাসের সম্ভবত 27 কিংবা 28 তারিখ। পরিসংখ্যান বিভাগের আমার পরিচিত শিক্ষক, তিনি হয়তো রিকল করতে পারবেন, আমার মেয়ে সিটি কলেজের ছাত্রী হিসাবে এই কলেজে তার সিট পড়েছিল। আমি ওই পরিসংখ্যান বিভাগের শিক্ষক হওয়ার কারণে ওনাদের সাথে যোগাযোগ করি এবং এসে দেখার চেষ্টা করি আমার মেয়ের সিটটি কোথায় পড়েছে। কলেজে ঢুকতেই পরিবেশটি ভালো লেগেছিল, সে কারণেই আমার বন্ধুবর মাননীয় উপাচার্যের দ্বিতীয় দিনের রিকোয়েস্টটি আর ফেলিনি। বলছি যে আমাকে দেওয়া যেতে পারে, এবং এটা বলার সন্ধ্যার মধ্যে আমরা চিঠি পেয়ে যাই বা চিঠি দেখতে পাই, এবং রাতে তার সঙ্গে আমার ক্লাবে গল্প করানোর সুযোগ পাই। সেই কারণে আমি মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটি বড় কলেজে গভর্নিং বডির সভাপতি করার জন্য। আপনাদের খেদমতে নিজেকে কি বলবো, নিবেদিত করবার একটা সুযোগ যে উনি আমাকে করে দিয়েছেন, সেজন্য খুব বেশি লম্বা করব না। আমার বক্তব্যের এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাই যারা আজকের এই নতুন বাংলাদেশের সৃষ্টিতে অবদান রেখেছে, এবং এটি সৃষ্টির
কালে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে যে সমস্ত ছাত্র জনতা আপামর জনতা নিহত হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। যারা মারা গিয়েছে তাদেরকেও যেমন দেখার সুযোগ হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, তেমনি যারা আহত হয়ে অসুস্থ আছে তাদেরকেও ঢাকা মেডিকেল কলেজে বহুবার এবং সরটি মেডিকেল কলেজে গিয়ে দেখার সুযোগ আমার হয়েছে। কারণ আমি নিজেও, আপনারা হয়তো দেখে থাকবেন কেউ কেউ, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কন্ট্রিবিউট করবার সুযোগ হয়েছে। এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। এবং এটিও বলা বাহুল্য যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সমন্বয়কারী, যে দুইজন সমন্বয়কারী শপথ গ্রহণের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছে, তারা উপদেষ্টা হওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে আমিও একজন। মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম নিয়ে তার সঙ্গে যাওয়ার সুযোগ হয়েছে, কথা হয়েছে। আমি এই গভর্নিং বডির সভাপতি হিসাবে আপনাদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে শোনার একরকম বোঝা, তেমনি ছাত্রছাত্রীদের কাছ থেকে অন্যরকম শোনা এবং বোঝা, দুটোকে আমি কখনই এক করে দেখি না। কারণ উপলব্ধি এবং অভিব্যক্তি, বর্ণনা, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। আমি সভাপতি হিসাবে আমার সহকর্মীকে নিয়ে নামাজ বাদ ছাত্রছাত্রীদের সঙ্গে বসবো। তাদের কাছ থেকে আমাদের আরো কিছু বক্তব্য শোনার প্রয়োজন আছে, যা তারা তাদের সম্মানিত শিক্ষকদের সামনে হয়তো বলতে পারছে না। কেননা এবং সাথে সাথে আমি শিক্ষক মন্ডলীদের সঙ্গেও আলাদাভাবে কথা বলতে চাই। হতে পারে যে একযোগে এত শিক্ষকের সঙ্গে কথা বলবো না, হতে পারে যে আমি কিছু শিক্ষককে ডাকবো, তাদের সঙ্গে কথা বলবো। আমি বোঝার চেষ্টা করব বৈষম্য তাদের মধ্যে কোন কোন জায়গায় রয়েছে। বিগত 17 বছর বা 16 বছর বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করেছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশের একটি আদর্শে মানুষ ছাড়া বাকি সব মানুষই বৈষম্যের শিকার হয়েছে বলে আমি ধারণা করি। এবং সেই বৈষম্য দূর করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ, সততা এবং ন্যায্যতার একটি বাংলাদেশ তৈরি করবার জন্য বর্তমান যে সরকার, সেই সরকার কাজ করছে। এবং আমরাও আমাদের যার যার জায়গা থেকে সরকারকে যেমন সহযোগিতা করছি, তেমনি প্রতিষ্ঠানগতভাবে আমরা নানা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, যাতে করে সরকার তাদের যে জনগণের যে প্রত্যাশা এবং ছাত্র জনতার যে বিপ্লব আমরা দেখেছি, তার যে পার্সপেক্টিভ, সেটিকে ধারণ করে ছাত্রদের এবং আন্দোলনকারীদের যে প্রত্যাশা, সেটি পূরণে এই সরকার সমর্থ হয়। আমরা সেজন্য যার যার জায়গা থেকে যে যে প্রতিষ্ঠান থেকে আমরা কাজ করে যাচ্ছি, এবং এই জায়গায় আমার মনে হয় আমাদের কারোই কোনো দ্বিমত নাই। তবে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে দাবিগুলো আমরা এক এক করে দেখেছি, প্রথম দাবিটি যে
যৌক্তিক সংস্কার, তাদের যে ফিসগুলো রয়েছে সেইটি। এই একটি দাবিতে আমাদের হয়তো একটু চিন্তা ভাবনা করতে হবে। তার মানে বৈষম্যটা কোথায় সেটি আমাদের উপলব্ধি করতে হবে। একজন ছাত্র বলেছে যে আমার সামনে যখন একজনকে 1 লক্ষ টাকা মাফ করে দেওয়া হয় তখন আমার অবস্থা কি দাঁড়ায়। সুতরাং বৈষম্য একটি পর্যায়ে রয়েছে, বৈষম্য রয়েছে ইয়ার টু ইয়ার, বৈষম্য রয়েছে কলেজ টু কলেজ। আমরা এই বিষয়গুলো ডেটা বেজ একটা অ্যানালাইসিসের মধ্য দিয়ে তার একটি যৌক্তিক সমাধান আমরা করব বলে আশা করি। আমাদের শিক্ষকদের বক্তব্য শুনেছি, দু একজন শিক্ষক তারাও বৈষম্যের শিকার হয়েছে, মানে ওই দুইজন না, শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছে সেটি উল্লেখ করেছে। সেই বৈষম্য এমন যে গত 15 বছরে বা 16 বছরে অনেক শিক্ষক নানাভাবে নির্যাতিত হয়েছে, তাদের বেতন বাড়েনি, ইন জেনারেল অনেক সুযোগ সুবিধা থেকে অনেকেই বঞ্চিত হয়েছে। সুতরাং সেই সমস্ত বঞ্চনার ডাইমেনশন এগুলো আমাদের বুঝতে হবে। আমরা সেই জায়গায় যদি আমরা কোনো সংস্কার আনতে পারি এবং শিক্ষকদের পাশে দাঁড়াতে পারি, সেই চেষ্টারও আমাদের কোনো ত্রুটি থাকে। আমি এটুকু হলো আপনাদের কাছ থেকে যে বক্তব্য, সেই বক্তব্যের কথা। আসলে যখন এই কলেজে দুপুরবেলা রওনা দিই তখন মনে করেছিলাম বক্তব্য দিতে হবে শিক্ষা সংক্রান্ত। এই কলেজের শিক্ষা প্রসার, শিক্ষার আধুনিকায়ন এবং তার বাস্তবায়ন, চিন্তা চেতনায় কি ধরনের পরিবর্তন আনা দরকার, যা আমাদের ছাত্রছাত্রীদেরকে, আগামী প্রজন্মকে আগামীর বাংলাদেশ গঠনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমি দেখেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা বক্তব্য রেখেছে, শিক্ষকরা বক্তব্য রেখেছে, হয়তো বর্তমান পার্সপেক্টিভের উপরই তাদের মূল বক্তব্য এসেছে, এই জায়গায় তাদের ফোকাসটা নেই। তবে আমি মনে করি পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে, আমরা ফাইট করছি চতুর্থ শিল্প বিপ্লব, যেটি আইটির যুগ, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেই যুগের সঙ্গে আমাদের শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে যোগ উপযোগী করবার জন্য শিক্ষা ব্যবস্থার, বিশেষ করে এই কলেজের ছাত্রছাত্রীদেরকে কিভাবে সাহায্য করলে তারা এই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় করবার জন্য দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে, সেদিকেও আমাদের ভাবনাটা থাকতে হবে। আমরা ছাত্রছাত্রীদের 13 দফা অত্যন্ত প্রাণের দাবি এবং এটি মানা কোনো বিষয়ই না বলে আমি মনে করি। আমরা শিক্ষকরা এবং কর্তৃপক্ষ আমি আমার কলেজের উপরে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর শিক্ষা মন্ত্রণালয়, কোনো বিষয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড, কোনো বিষয় রয়েছে তার যেহেতু উপরে সিদ্ধান্তের প্রয়োজন আছে, আমি কিংবা প্রিন্সিপাল কিংবা অ্যাডহক কমিটি সেই সিদ্ধান্ত দিতে পারবে না। আমরা সব জায়গায় আলোচনা করব, আশা করি যে বিষয়গুলো সমাধান দেওয়া আমাদের পক্ষে সম্ভব সেটি আমরা ছাত্রছাত্রীদের জন্য করব, এবং সেই জায়গায় আমি মনে করি শিক্ষকরা আমাদেরকে সহযোগিতা করবে। বক্তব্য বাড়তে চাই না, আমরা নামাজ পড়ি, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো এবং পর্যায়ক্রমে আপনাদের সঙ্গেও কথা বলি। আমি মনে করি দেশগাঁও কলেজের যে ঐতিহ্য সেটি শুধু বহাল রাখা নয়, সেটিকে আরো কিভাবে উন্নীত করা যায়, শুধু ক্যান্টিনের উন্নয়নের মধ্য দিয়ে নয়, শিক্ষার সম্প্রচার আমরা এটিকেও দেখতে চাই। আমাদের একজন শিক্ষক তিনি স্যালারি ঠিক মতো পান কিনা সেটিও যেমন আমরা দেখতে চাই, তিনি কি পড়া ছাত্রছাত্রীদের কাছে সেই পড়া গ্রহণযোগ্য কিনা, সেটি আধুনিক কিনা, প্রচলিত শিক্ষার সঙ্গে বা সমাজ গঠনে
কতটা যৌক্তিক সে বিষয়ে আমরা কথা বলতে চাই এবং আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। সবাইকে ধন্যবাদ জানি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে যে আপনারা সংবর্ধনা দিলেন এখানে যেভাবে কথা বলেছেন আমি অভিভূত। আমার ব্যক্তির পক্ষ থেকে সেই কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।